আমি একটা বিষয়ে কথা বলি। আমি একজন নির্বাচিত বিধায়ক, বেলেঘাটা কেন্দ্র থেকে আমি বিধানসভায় এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে। এখন অনৈতিকভাবে বিচারাধীন যে অংশটিকে বিরোধী দল করেছেন মাননীয় অধ্যক্ষ, তারা আমাকে বলতে দিচ্ছে না। তারা সকলকে অ্যালাউ করবে, কিন্তু তারা আমাকে বলতে দিচ্ছে না। এর আগে গুন্ডা দমন বিল নিয়ে আমাদের পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায় আমার নাম দিয়েছিলেন। তথাকথিত স্পিকার পোষিত অনৈতিকভাবে নিযুক্ত যে বিরোধী শিবির, নিয়ম মতো তো অপোজিশন চিফ হুইপকে অপোজিশনের নাম পাঠাতে হবে। এখন অনৈতিকভাবে তার হাতে দায়িত্ব দিয়েছেন, তাদের দিকে আমার নাম কাটা হয়েছে। আজ হোম বাজেট আমাদের দল থেকে, আমাদের শিবির থেকে, আমরা মূল দল একটা স্পিকার ওনাদের অনৈতিকভাবে দায়িত্ব দিয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায় আমার নাম বক্তা হিসেবে দিয়েছিলেন। কোনো আলোচনা ছাড়া, কিচ্ছু না জানিয়ে আমার নাম আজকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি হোমে মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তাকে বলতাম এটা কি হচ্ছে। মমতাদির নেতৃত্বে যে মূল দল, সেটাকে ভাঙার জন্য পুলিশ ব্যবহৃত হচ্ছে। অ্যারেস্ট, ডিটেনশন, ধরপাকড়, 21শে জুলাইও যাতে না আসতে পারে আমাদের নেতাদেরকে সব থানায় থানায় অ্যারেস্ট করে রাখা। 20 তারিখ রাতে আমার বাড়িতে হামলা, লোক গেছে। সরকার চায় না আমি বলি, তাই এদেরকে বিটিংটা, দালালগুলোকে সামনে রেখে আমার নাম বাদ দিচ্ছে। কন্ট্রোল রুলের চেষ্টা হচ্ছে বিধানসভার মধ্যে। স্পিকারকে আমি বলেছি, স্পিকার বা মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এটা তো বিরোধী দলের ব্যাপার, কারা বলবে কি, আমরা এর মধ্যে ঢুকবো না। ভুল। যাতে সরকারকে প্রকৃত আক্রমণ না নিতে হয়, সেই জন্যই তো একটা দামি বিরোধী দল অনৈতিকভাবে তাদেরকে পুষছে। দামি বিরোধী দল পুষছে যাতে অরিজিনাল সমালোচনা না আসে। এটা কি করে হতে পারে বলুন? আমি একজন বিধায়ক হিসেবে আমার নাম দেওয়া হচ্ছে আর তারা কেটে দিচ্ছেন, তার নাম বাদ দিয়ে দিচ্ছেন। আমি বললাম তাদের সঙ্গে কথা, পরিষদীয় রীতিতে বলতে হয়। তাতে ওখানকার একজন সিনিয়র বিধায়ক বলেন 100 বার নাম দিয়ে দেওয়া হবে, আপনি আমাদের দিকে চলে আসুন, কোনো অসুবিধা থাকবে না। এটা কোনো কথা? বিধানসভা আমায় বলতে দেওয়া হবে না যদি না আমি মানে ওই শিবিরে যাই? কিভাবে বলতে হয়, কখন বলতে হয়, সব আমাকে শেখাতে হবে না। কিন্তু এত বড় অন্যায়টা বিধানসভায় কি করে হচ্ছে? আর স্পিকার সেটা দেখছেন, লিডার অফ দ্য হাউস মুখ্যমন্ত্রী সেগুলোকে মদত দিচ্ছেন আর বলছেন ওগুলো বিরোধীদের ব্যাপার। আপনারাই তো বিরোধীদের ভেঙে আপনারা নিজেদের পোষা বিরোধী শিবির তৈরি করছেন, যাতে আপনাদের নিরাপদে আপনারাই সরকারে থাকবেন, আবার অফিসিয়াল বিরোধী পক্ষে আপনাদের লোকই বসাবেন, আপনারাই ঠিক করে দেবেন। পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে ওইদিকে এমএলএদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি এর তীব্র নিন্দা করছি এবং আজকে হাউসেও কিন্তু আমি এর প্রতিবাদ করব। একজন নির্বাচিত বিধায়ক, তার দলনেতা তার নাম দিচ্ছেন, কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না। বালিশ শিবিরকে সামনে রেখে বা ব্যবহার করে সরকার পক্ষ প্রকৃত সমালোচনা এড়াবার জন্য কি অফার, এদিকে চলে আসুন, আমরা লিস্টে নাম দিয়ে দেবো। চিফ হুইপ বলছে আপনার সঙ্গে আমার ঝামেলা নেই, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আপনার নামটা দেয়া যাবে না।
শোভনদেব চট্টোপাধ্যায় নাম দিতে গেছে, বলছে যার নাম দিন অ্যালাউ করে দেবো, আমার উপর ইনস্ট্রাকশন আছে এই ব্যক্তিকে বক্তৃতা করতে দেওয়া যাবে না। ইনস্ট্রাকশন কার? ওই বালিশাটা নাকি এর পেছনে শাসক দলের কেউ আছেন? এটা কি করে হতে পারে যে একজন যাকে টাইম অ্যালট করার জন্য তার টিমের লিডার দিচ্ছে না, তাকে টাইম অ্যালট করা হচ্ছে না এবং তাকে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে? সেন্সিটিভ যে বিষয়গুলো আসছে, যেখানে সরকারের বিরোধিতা করার সমস্ত রকম অবকাশ আছে, সেখানে তাকে বলতে দেওয়া হবে না। আমি এর তীব্র নিন্দা করছি। বিধানসভায় নির্দিষ্ট ইস্যুতে বক্তব্য রাখা একজন বিধায়কের অধিকার এবং কর্তব্য। সংকীর্ণ দলীয় প্রতিহিংসাপরণ রাজনীতিতে আমার সেই অধিকার খর্ব করা হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ বিলে আমার নাম দেওয়া হচ্ছে, কিন্তু সেই নাম শোভনদেব চট্টোপাধ্যায় দিলেও কেটে দিচ্ছে। কোন আখরুজ্জামান নিজের এলাকায় ঢুকতে পারছে না, এখানে বসে দালালি করছে বিজেপি। আখরুজ্জামানের এলাকার মানুষ জেনে রাখুন, আপনাদের বিধায়ক এখানে বিজেপির পা চাটছে, বিজেপির দালালি করছে এখানে বসে। আপনারা ভোট দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে বলার জন্য, আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে, মমতাদির প্রার্থী আখরুজ্জামানকে। আখরুজ্জামানের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই। আমার নাম কেটেছে তো আজকে নিজে বলতে উঠবে, ওর বক্তৃতা শুরুও করবে, ও শেষ করতে পারবে কিনা সেটা ওর দায়িত্ব। বলছি, যখন বিধানসভার অন্দরে আপনাদের এই সমস্যা চলছে, ঠিক একই সমস্যা পার্লামেন্টে দেখা গেছে। এনসিপি এর সদস্যদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুক্তি করেছেন, তারা গিয়ে স্পিকারের কাছে গিয়ে নালিশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কাকলি ঘোষদস্তিদাররা কি বলবেন? ওখানে একই সমস্যা দেখা যাচ্ছে। না, ওখানে তো 20টা বেইমান। 24 সালে যারা এমপি হয়েছেন কোন ভোটে হয়েছেন? বিজেপি বিরোধী মানুষ তাকে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে 5 বছরের জন্য। ওনাদের ভোট আবার 29-এ। মাঝপথে কি করে তাদের দল বদলে যেতে পারে? কি করে তারা দলের বিরুদ্ধে যেতে পারে? তো বেইমান নন? বড় বড় কথা। এক বিচিত্র পর ছিল, খাটের মোড়া দেখলাম, বলছেন আমি কতবার জিতেছি। আরে তোর বায়োডাটা কে চেয়েছে? তুই বারবার বেইমানি করেছিস, সেইটা তুই মনে রাখ। 24 সালে যারা জিতেছেন বিজেপি বিরোধী ভোটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে জিতেছেন। আজকে বিজেপির দালালি করতে যাচ্ছেন ওখানে। তা তাকে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে থাকেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় 100 বার ঠিক কাজ করেছেন। আমি একটা কথা বলি, আমি জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করবেন। আপনাদের চ্যানেলে যথেষ্ট সময় দিয়ে কল্যাণদার কিছু বক্তব্য দেখানো হচ্ছে, যে সময়টা গতকাল সমাবেশের চেহারা দেখাবার জন্য আপনারা ব্যবহার করেননি। মিডিয়া চ্যানেলগুলি সমাবেশের যে আকৃতিটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে, সেই আকৃতি, সেই ছবিটা দেখাতে আপনারা যে সময়টা ব্যবহার করেননি, আজকে কল্যাণদার কিছু কিছু বক্তব্য নিয়ে আপনাদের সেগুলো দেখাবার অনেক সময় আছে। আমি আপনাদের বলি, কল্যাণদা একজন সিনিয়র সাংসদ, বিশিষ্ট আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ দিনের সৈনিক। কল্যাণদার বক্তব্যের উপর আমি বাড়তি কোনো কথা বলবো না। কল্যাণদা কিন্তু একটা কথা বলেছেন, বাকিটা ওনার কখনো কোনো জায়গায় কোনো বক্তব্য কোনো কিছু মনে হলে, আর যারা মমতা দি আর কল্যাণদার মধ্যে ঢুকতে চাইবে কোনো একটা দুটো সংলাপ নিয়ে, অকারণ ঢুকছেন। দুদিন বাদে দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। ফালতু দু একটা মুহূর্তের কোনো বক্তব্য নিয়ে আপনারা কথা বলছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে আজকে প্রেস মিট, যেটা নিয়ে আপনারা যে লাইনগুলো আপনারা আমায় বলবেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আমার কোনো আপত্তি থাকলে আমি দলেই বলবো,
আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। 2, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলেছেন, ওই 60 জন আর 20 জনের মধ্যে আমাকে ধরবেন না, অর্থাৎ বেঈমানদের মধ্যে আমাকে ধরবেন না। ফলে বাকি কল্যাণদার কোনো উক্তি নিয়ে কোনো মন্তব্য করব না। কোন তাৎক্ষণিকতা একজন পুরনো সৈনিক, সিনিয়র মানুষ কি বলেছেন, তার বাইরে বলা ঠিক হয়েছে কি ঠিক হয়নি, এগুলো সব ঘরের সমস্যা। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে গতকাল যে বিপুল জনসমর্থন, কর্মী সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যারা দেখিয়েছেন, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও অন্যতম। ফলে কোনো কিন্তু নেই, বাকিটা আপনারা দেখুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এত অভিষেক করলে চলবে না। আমি আবার বলছি, কল্যাণদার কোনো পৃথক বক্তব্যের একটা শব্দ আমি তার পরিপ্রেক্ষিতে কথা বলবো না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কল্যাণদার যে পুরনো সম্পর্ক, তৃণমূলের সঙ্গে পুরনো সম্পর্ক, তার মধ্যে কখন কোন দিন কার কোন মুডে কে কি বলেছেন, বাইরে কিছু বলা ঠিক হয়েছে কি হয়নি, কখন মানুষের কোন মুহূর্তে, দিনের শেষের কথা হচ্ছে তিনি বলেছেন আমি ওই 60 আর 20 জনের মধ্যে নেই, আমি তৃণমূলের সঙ্গে ছিলাম, মমতাদির সঙ্গে ছিলাম, মমতাদির সঙ্গেই থাকবো। এবার আপনারা এক একটা লাইন খুঁজে বার যতই আমায় তুলে বলবেন, আমার উত্তর একটাই বেরোবে। আপনি কি আপনার আগের প্রশ্নকর্তার একই লাইনটা শুনতে পাননি? আপনাকে নতুন করে একই প্রশ্ন করতে হবে? আমি আগের উত্তর যেটা দিয়েছি ওইটা কেটে আপনার প্রশ্নের উত্তরের সঙ্গে পেস্ট করে বললেন একটা ব্যস্ত আইনজীবী, তার কোনো একটা জরুরি মিটিং বা কিছু থাকতেই পারে। কল্যাণদা তো পুরোপুরি ছিলেন, তারপরে পোস্টও করেছেন। কল্যাণদার ফেসবুক দেখুন না, পোস্ট করেছেন, ছবি পোস্ট করেছেন, বড় জনসভার ছবি। কল্যাণদা কি সুন্দর স্লোগান দিচ্ছিল দেখেছেন? একবার তো আমিও কল্যাণদার সঙ্গে গলা মেলাচ্ছিলাম। যারা ছেড়ে গেছে এবং যারা হয়ে গেছে বিভিন্ন সময় তারা একটা নামকে আপনি বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জমায়েতের ছবিটা কাল দেখানোর সময় হয়নি। লাইভ তো দিদিমণির মুখটা হয়েছে, 100 বার দেখাবেন, জনসভার ছবিটা দেখানোর একটুখানি সময় সুযোগ হলো না? না, এই বিষয়টা না, আগে ওটাই আসুন। সমাবেশে দেখানোর সুযোগ হলো না, আপনার ন্যারেটিভে আপনি দেখাবেন আর আপনার ন্যারেটিভে আমায় চলতে হবে, সেটা তো কোনো কথা নয়। এই মুহূর্তে বড় খবর, সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে স্পিকার সাসপেন্ড করেছেন পুরো বাদল অধিবেশনে সংসদের ভেতরে অশালীন আচরণ করার জন্য। তো এটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্পিকার সাসপেন্ড করেছেন, এটা চূড়ান্ত অগণতান্ত্রিক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, বিশিষ্ট সাংসদ এবং আইনজীবী। যেখানে বেঈমানগুলোকে প্রোটেকশন দিচ্ছে স্পিকাররা, লোকসভাতেও যা, বিধানসভাতেও তাই। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা। ফলে সরকার পক্ষ, দিল্লির স্পিকার, তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করছেন সংসদীয়। তার কারণ যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন। দিল্লিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি দিল্লির আন্দোলনের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে আমরা এই রাহুল গান্ধী থেকে শুরু করে তার সঙ্গে রয়েছে। এটা কি ওই আগেকার যে ইন্ডিয়া জোট বা ইন্ডিজো সেই জোটটাকে শক্তিশালী করবে? এ বিষয়ে যা বলার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। যেভাবে দিল্লিতে দমন পীড়ন চালাচ্ছে বিজেপি সরকার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরোপুরি নিন্দা এবং বিরোধিতা করছে। যেভাবে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ হয়েছে, যেভাবে গতকাল কংগ্রেস নেতৃত্বের উপরও আক্রমণ হয়েছে, যে রাষ্ট্রীয় সন্ত্রাসের নগ্ন চেহারা বিজেপির কেন্দ্রীয় সরকার দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেস তার তীব্র নিন্দা করছে। আর একটা বিষয় বললাম তাকে, কল্যাণ আজকে বলেছেন যে আরজি করার সময় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চেয়েছিলেন অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বুঝতে পারি, আপনি আর কল্যাণটা পাশে ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। না দেখুন, আমি আবার বলছি, কল্যাণদার কোনো বিচ্ছিন্ন লাইন দিয়ে কথা বলবো না, কারণ কল্যাণদা ঠিক কি বোঝাতে চেয়েছেন, কি বলেছেন, উনি অনেক সিনিয়র, আমি ওইভাবে বলবো না। কল্যাণদার মূল বক্তব্য যে কল্যাণদা বলেছেন আমি ওই 60 আর 20 মতো নই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, থাকবো, দলে ছিলাম, দলে থাকবো। তো এটা তো হচ্ছে নির্যাস। আমি আবার বলছি, কল্যাণদার
বা মমতাদির যা পুরনো সম্পর্ক, এর মধ্যে অকারণ ঢুকে দুদিন আপনারা একটা ব্রেকিং নিউজ বলে যা চালাবেন, সেগুলো থেকে আবার সরে এসে দেখাতে হবে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একজন নির্ভরযোগ্য নিষ্ঠাবান সৈনিক। হ্যাঁ, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগে বিধানসভায় বলেছেন যে উনি কি সব পুরনো রিপোর্ট বার করবেন, আর হয়তো ক্যাগ এবং ইত্যাদি বার করবেন, এবং তাতে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। আমি শুধু মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব যে যারা আপনার পুলিশের কথায় বা আপনাদের কথায় তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করে ভালো তৃণমূল বলে আপনাদের স্পিকার যাদের মাথায় হাত বুলিয়ে পথ দিচ্ছেন, তারা রেহাই পেয়ে যাবে না তো? কারণ মুখ্যমন্ত্রী এর আগে যাদের কথা বলেছেন, এর আগে একজনের নাম বলেছেন যে ৮০টা থেকে ৯০টা বেআইনি কনস্ট্রাকশন আছে। তারপর দেখা গেছে ভালো তৃণমূল, মুখ্যমন্ত্রী আর তার নাম বলছেন না, তারাতলায় বাড়ি ভাঙা, মুখ্যমন্ত্রী নিজে একটা কাগজ বের করে বলেছেন দেখুন কাজ সই আছে। একদিনের মধ্যে সে ভালো তৃণমূল তথাকথিত, মুখ্যমন্ত্রী আর তার কথা বলছেন না। তাহলে মুখ্যমন্ত্রী এই যে কথাগুলো বলছেন আইনি ব্যবস্থা হবে যত বড় নেতা হোক, এগুলো হচ্ছে চাপ দিয়ে, ভয় দেখিয়ে, থ্রেট পারসেপশন তৈরি করে, তৃণমূল থেকে দূরত্ব তৈরি করে আমাদের কাছে চলে এসো, আমার পুলিশ ব্যবস্থা নেবে না, আর ওদিকে থাকলে পুলিশ হেনস্থা করবে। পরশুদিন রাত্রেবেলা আমার বাড়িতে গুন্ডা দল পাঠানো হয়েছিল। আমি কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছি। এদের উদ্দেশ্য ছিল আমি যাতে সবার জন্য বাড়ি থেকেই না বেরোতে পারি। এটা হচ্ছেটা কি? তারপর পুলিশ গিয়ে ব্যারিকেড করেছে। মাঝরাত্রিরে 2টোর সময় বহিরাগত বাহিনী ঢুকে পাড়ার মধ্যে এ বাড়িতে ও বাড়িতে খোঁজ। এটা হচ্ছে কি? একটা গোটা পুলিশ প্রশাসন গুন্ডামিকে মদত দিচ্ছে, ব্যবহার করা হচ্ছে মমতাদের নেতৃত্বে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেখানে ভয় দেখিয়ে দূরত্ব তৈরি করার জন্য বক্তা হিসেবে আমার নাম কাটা হচ্ছে, আর ওখানকার সিনিয়র নেতা আমাকে পরামর্শ দিচ্ছেন আপনি এদিকে চলে আসুন, যত ইচ্ছে বক্তৃতা করুন। এর মানে কি? তাহলে মুখ্যমন্ত্রী এই যে যত বড় নেতা হোক ব্যবস্থা নেব, ব্র্যাকেটে লিখে দিন না যে বিজেপির বি টিমে নাম লেখালে পুলিশ তখন দেখতে পাবে না। বলছি গতকাল সিআইডি তদন্তে দাবি করে নির্বাচিত তৎকালীন পুলিশ সুপার ছিলেন, এখন উত্তরে তার বক্তব্য তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক তার বক্তব্য দিয়েছিলেন এবং তার নামে এফআইআর আছে, নতুন করে সিআইডি তদন্ত। দেখুন এখন যেটা দাঁড়িয়েছে, যার যা ইচ্ছে পুরনো কোনো ঘটনার উপর দাঁড়িয়ে একটা করে স্টেটমেন্ট, একটা করে তদন্ত, এবং তারপরেই টার্গেটেড হ্যারাসমেন্ট। ফলে যা যা দেখা যাচ্ছে এখন কি হচ্ছে পরের কথা, পুরো অতীতের খাতায় খেলে দিয়ে কোনো একটা অভিযোগ খাড়া করে দেয়া, কারোর একটা নাম জুড়ে দেয়া, কাউকে টার্গেট বা মেলাইন করার জন্য এগুলো চলছে। বলছি আপনারা বলছেন যে রক্ষা কবচ দিতে ইন্দ্রপ্রস্থ শিবিরে সবাই যাচ্ছে, কিন্তু সেই শিবিরে যাওয়ার পরও মদন মিত্রকে ইডি ডেকে পাঠিয়েছে, তার পরিবারকে ডেকে পাঠাচ্ছে। এই ডেকে পাঠানো আবার কি? অ্যাকশন ডেকে পাঠাবে, চা খাবে। আমি মদনদা বলে বলছি না, মদনদা আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না। এসব আইওয়াস ডেকে পাঠানোর কোনো মানে কি আছে? অভিযোগ থাকলে অ্যাকশন দেখবে লোকে, অভিযোগ থাকলে অ্যাকশন দেখবে। মদন মিত্রের ক্ষেত্রে কি অভিযোগ? মদন মিত্রের ক্ষেত্রে যেটুকু ইডি সূত্রে জানতে পেরেছি যে একটি বিশেষ অভিজাত ক্লাব, সেখানে মদনদা চাকরি করতেন বলেই হয়তো একটা কোনো পেমেন্ট আসতেন বা এরকম একটা ব্যাপার ছিল। হঠাৎ দেখা গেছে
এই পেমেন্টটা যার কাছ থেকে যার কাছে আসার কথা সেগুলো একটু বদলা বদলি হয়ে গেছে, যেটা পিএমএল এর আন্ডারে পড়ে যায়। এখন ভালো তৃণমূলে চলে গেলে পিএমএল এ থাকবে না থাকবে না সেটা 2-4 দিনের মধ্যেই বোঝা যাবে। তবে নেক্সট সিবিআই বা ইডি অফিসে কোনো না কোনো দরকারে বা আমার ওইসব বাইরে যেতে গেলে দিতে হয় দিতে হয়, যাব। আমি ওনাদেরকে একদম চিঠি দিয়ে বলে আসবো আপনাদের এই অফিসগুলো মিসইউজ হয়ে যাচ্ছে। এখানে অনেক ভালো যোগ্যতা সম্পন্ন অফিসার আছে সিবিআই ইডিতে, কিন্তু দল ভাঙাবার জন্য এতে আপনাদের ব্যবহার করা হচ্ছে। এবার আমাদের বক্তৃতা করতে গেলে অকারণ আপনাদেরকে অ্যাটাক করতে হচ্ছে। আপনারা এই রাজনীতিতে পড়ছেন কেন? যাদের নোটিশ দিচ্ছেন তাদের বিরুদ্ধে হয় ব্যবস্থা নিন, আর নইলে নোটিশটা খামোকা দিচ্ছেন কেন? দল ভাঙাবার জন্য আপনাদের ব্যবহার করা হচ্ছে ইডি আর সিবিআই কে। এতে ইডি আর সিবিআই এর ব্র্যান্ডটা আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কেন আপনারা এগুলো করতে যাচ্ছেন? অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে একটা আইনি নোটিশ পাঠিয়েছে 72 ঘন্টার মধ্যে। সে তো বটেই, মদনদা যদি অভিষেককে একটা হঠাৎ কাদের কথায় একটা দুম করে একটা কি সব বলে দিয়েছেন, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেটাকে মানহানির মামলার নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, সেটা মদন মিত্র তার আইনজীবী দিয়ে তিনি কি করবেন তার ব্যাপার। যা নয় তাই একটা বলে দিলেন, একটা ভিত্তিহীন কিছু অভিযোগ করে দিলেন। এখন ওনাদের ওইদিকে ভালো সাজতে হবে। তো সব অভিষেক বন্দ্যোপাধ্যায় বা যে কোনো ব্যক্তি হবে, কারোর নামে যদি এরকম বলে দেয় সে কি শুনবে? তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সে আইনি নোটিশ পাঠিয়েছেন। এবার যিনি এই কথাগুলো বলেছেন তিনি সেটা কোর্টে প্রমাণ করুন যে তিনি সব ঠিক বলেছেন। মুখ্যমন্ত্রীকে তো কেউ মেটাতে বলেনি, কিন্তু দলটাকে তো ভেঙে তৈরি করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর পুলিশ। তৃণমূলের এই যে ভালো তৃণমূল গোষ্ঠী সম্পূর্ণ অনৈতিকভাবে বিচারাধীন রীতিনীতির বাইরে গিয়ে এই বিরোধী শিবিরকে স্বীকৃতি কে দিয়েছে? মুখ্যমন্ত্রী স্পিকার দিয়েছে। বাফার জোন তৈরি করছেন, পোষা বিরোধী তৈরি করে প্রকৃত বিরোধীদের সমালোচনা যাতে না নিতে হয় তাই বিরোধী দলটাকে ভাগ করার জন্য পোষা বিরোধী তৈরি করছেন মুখ্যমন্ত্রীরা। কালকে অন্তত ওখানে 1.5-2 লাখ মানুষ ছিল। যে যতখানি রাস্তাটা লম্বা পেছন, আমরা আইন মেনে সভা করেছি, অর্থাৎ কোর্ট যতজনকে বলেছে। এবার যদি মানুষ যদি এসে যান আপনি কি করবেন? আমরা তো একজনকেও, মুখ্যমন্ত্রী জেনে রাখুন, আপনার স্পন্সর্ড মেয়র রোড ফ্লপ করেছে, সেই গায়ের জ্বালায় আমাদের করবেন না। আপনাদের স্পন্সর্ড, আপনারা ওই ইয়েগুলোকে তৈরি করেছেন, এমএলএদেরকে প্রভাবিত করে সরকার ওদিকে পাঠিয়েছে। আমাদের নেতা কর্মীদের কাল সারাদিনে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে। চুঁচুড়ায় অসিত মজুমদারকে সকালে অ্যারেস্ট, বিকেলে ছেড়ে দেয়া। সারা বাংলায় কতগুলো ছেলে মেয়েকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, রাস্তায় বাধা দেওয়া হয়েছে, হামলা হয়েছে। কোলাঘাটে অর্ধেক ছেলেকে ওখানে বাধা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আর বিজেপি এখন নিতে পারছে না যে একটা টাকা নেই, অ্যাকাউন্ট ব্লক, একটা গাড়ি দিতে পারেনি পার্টি, এক গ্লাস জল দিতে পারেনি, খাবার দিতে পারেনি, রাত্রে থাকার ব্যবস্থা করতে পারেনি। তারপরে মানুষ, তৃণমূল কর্মীরা উপচে দিয়েছেন, নিতে পারছে না। আরে ওদের ওখানে ওই ফাঁকা চেয়ার। আরে ভাই তোরা মেয়র গেলেই কেন উত্তম মঞ্চে করতে পারতিস? মেয়র রোড যাওয়ার কি দরকার? যখন চাটন বক্তৃতা দিচ্ছে পেছন ধুধু মাঠ, প্লাস্টিকের চেয়ার, উত্তম মঞ্চে করলেই তো হতো। 60টা নাকি এমএলএ, তারা নাকি করবে সভা, তারা নাকি দেখাবে জনসমাবেশ। তার মধ্যে তো ওই যেটুকু প্যান্ডেল করে রেখেছিল সেটুকুও ভরাতে পারেনি।
এখন সেইটা মুখ্যমন্ত্রী আর বাকিদের বুকে বাজছে না যে এত, আরে বেড়াল ছানাগুলোকে আপনি বাঘ ছাল পড়াবেন, জীবনে হালুম বেরোবে, মেয়েই বেরোবে তো। মুখ্যমন্ত্রী কিছু বেড়াল ছানা পুষছেন, বাঘের ছাল পরাতে যাচ্ছেন পুলিশ দিয়ে। কালকে দেখেছেন হাল, বুক ফেটে যাচ্ছে, নিজেদের পোষ্যপুত্রদের ওই হাল। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন উত্তাল জনতা, সেই জন্য আজকে হতাশ হয়ে এই ধরনের রাগ বেরিয়ে যাচ্ছে। বলছি তৃণমূল মুখ্যমন্ত্রী আহ্বান এইসব রিপোর্ট বেশ করা হবে, প্রকাশ করা হবে, এইসব দুর্নীতি বলতেন যে এই 1 কোটি লোক নিয়ে বড় বড় কথা সব উপস্থিতের উপর ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী যখন বলেন যে আমি ব্যবস্থা নেব, এক নতুন মুখ্যমন্ত্রী সবে 2 মাস হয়েছে, তখন আমার মধ্যেও একটা আস্থা তৈরি হয় যে মুখ্যমন্ত্রী বলছেন ব্যবস্থা নেব। একটা কাগজ দেখিয়ে বললেন তারাতলায় বাড়ি ভাঙান, কার সই রয়েছে জানেন, কাউকে ছাড়বো না। ব্যবস্থা উনি নিলেন না, যার সই সে ভালো তৃণমূল হয়ে গেল। কি করে আস্থা রাখবো মুখ্যমন্ত্রীর হুমকিতে? মুখ্যমন্ত্রী একজনের নাম করে বললেন তার আর তার ছেলে 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন, সে ভালো তৃণমূল হয়ে গেল। মুখ্যমন্ত্রী আর ব্যবস্থা নেন না। তাহলে মুখ্যমন্ত্রী এই যে ব্যবস্থা নেব, ছাড়বো না, কাদের বলছেন? এটা কি একটা থ্রেট পারসেপশন তৈরি করা যে তাড়াতাড়ি তৃণমূল থেকে আমার বি টিমে চলে এসো, বি টিমে চলে এসো? সেই দিন বুঝবো মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন যেদিন তথাকথিত ভালো তৃণমূলে যারা নাম লেখাচ্ছে নিজেদের অপরাধ বাঁচাতে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর পুলিশ আর সেন্ট্রাল এজেন্সি ব্যবস্থা নিতে শুরু করবে। সেই দিন বুঝবো উনি সত্যি ব্যবস্থা নিচ্ছেন। উনি কখনো বলছেন 1 কোটি লোক, কখনো বলছেন 2,500 লোক। এই আমরা সবাই কনেক্ট করতে পারবো না, সবাই আমি একটা জিনিস বুঝতে পারছি না, এর উত্তর আমরা কেন দেবো? আপনারা তো সমাবেশটায় ছিলেন, আপনারা তো সমাবেশটায় ছিলেন। কেউ যদি ভুল ধারণা থেকে কোনো কথা বলেন, আমাদের উত্তর দেওয়ার, আমাদের যে সমাবেশটা, তার পাশে একটা টয়লেট ছিল, পাবলিক টয়লেট, তার সামনে একটা ভিড় ছিল, ওই অনেক দূর থেকে যারা এসেছেন টয়লেটে যাবে বলে, ওই ভিড়টাও মেয়র রোডের থেকে বেশি ছিল। আমাদের টয়লেট যাবে বলে টয়লেটের সামনে যে ভিড়টা ছিল, ওটাও মেয়র রোডের থেকে বেশি ছিল। যারা হিসু করতে গেছিল সেটাও কিন্তু মেয়র রোডের থেকে লোক বেশি ছিল। গাড়ি দেওয়া হয়নি, বাসে দেওয়া হয়নি, ট্রেনে হামলা করেছে, সংগঠকদের অ্যারেস্ট করে রেখেছে, খাবারের প্যাকেট নেই, জল নেই, দাঁড়াবার জায়গা নেই, রাত্রিবাসের জায়গা নেই। আর ওদেরকে তো নেমন্তন্ন করে এনে শুভেন্দুবাবুর পুলিশ ব্যবস্থা করিয়ে, এটা বিজেপি নিতে পারছে না, কষ্ট হচ্ছে যে পোষ্যপুত্রদেরটা ফ্লপ। আমি যদি কেউ মদত দেওয়ার পর এইভাবে ডোবাতো, এই ফ্লপ করতো, 3 দিন নীল ডাউন করে রাখতাম। তোদের উপর এত ভরসা করেছি, এত পুলিশ দিয়েছি, এত এমএলএ পাঠিয়েছি, তারপরে প্লাস্টিকের ফাঁকা চেয়ার দেখা যায় কি করে? নীল ডাউন হয়ে থাক। বলছি ইডি যে আপনাদের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, এবার আপনারা যারা ট্রেজারার তাদেরকে ডেকে পাঠাচ্ছে। আমি ট্রেজারার নিয়ে জানি না, কি বলবেন? এখন ইডিকে বলা হয়েছে ডাকতে। ইডি অফিসাররা কি করবে? তারা তো যথেষ্ট দক্ষ অফিসার, এটা তো রাজনৈতিক ভাবে নির্দেশ আসে। সব আইনি তহবিল, অডিট করা তহবিল, সব তহবিল থাকে। বিজেপি তহবিল নেই, সিপিএম এর তহবিল নেই, কংগ্রেসের তহবিল, সব দলেরই সাধ্যমতো তহবিল থাকে। একটা অডিটেড তহবিল আমাদের দলের। এবার সেখানে যদি ওনাদের কিছু মনে হয়ে থাকে এরকম, কিন্তু এটা রাজনৈতিক মানে সম্পূর্ণভাবে, আচ্ছা আমাদের নয়, মানে রাজনীতিতে টার্গেট করে ওনারা এইসব কর্মগুলো করে যাচ্ছে। তো এবার ওই শিবিরের মানে লোক ভরানোর দায়িত্ব তো সব এরাই সব নিয়েছিলেন, এই রাষ্ট্রশক্তির লোকেরা। এবার ওইদিকে যত হতাশ হচ্ছে তত বেশি টার্গেট করছে তৃণমূল, আমাদের মূল তৃণমূলের স্রোতকে। বললেন যে
ওনারা যদি ফান্ড বা ফান্ড তাহলে প্রত্যেক শহীদ পরিবারকে মাসে 10,000 টাকা করে। 1993 সালের 21শে জুলাই শহীদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি শহীদ পরিবারদেরকে ভিখারি ভেবেছেন? তাদের অবদান আছে, তাদের আত্মসম্মান আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কবি সুভাষ মুখোপাধ্যায় নেতৃত্বে কমিটি করেছিলেন, মানুষের কাছে আবেদন করেছিলেন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছিল, শহীদ পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন। পরে সুযোগ মতো শহীদ পরিবারগুলিকে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেক বছর তারপর থেকে তাদের সম্মান দেয়া এবং 21শে জুলাই তারিখটাকে সারা ভারতবর্ষের রাজনৈতিক ক্যালেন্ডারে প্রতিষ্ঠা করে দিয়েছেন। এটা বলতে লজ্জা করলো না চাটনের? চাটন ছিল কোথায় তখন? যারা এই শহীদদের মৃত্যুর পেছনে যে সরকার, চাটন তো সেখানকার লোক। এখন বলতে পারলো না যে আমরা সবাই চাঁদা তুলে দিচ্ছি, তহবিল পেলে দেব? এসব কি কথাবার্তা? তাহলে তোদের কি? যদি মন থেকে দেওয়ার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো এত বছর দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছেন। তোমরা নাকি 60 জন 62 জন, তোমরা যদি শহীদ পরিবারের পাশে থাকতে হয় তোমরা নিজেদের স্যালারি থেকে কেটে দাও। सर हिंदी क्या है हिंदी में? अच्छा ये देखो कोई भी तो तृणमूल नहीं, ताकिया तृणमूल बनना चाहिए, बालिश चाटन तृणमूल। ठीक है, तो उसमें जो भी देखा जा ममता बनर्जी को वहाँ पे वो काफी ज्यादा था जहाँ पे ममता बनर्जी का देखिए काफी ज्यादा था। एक तो कितना सब प्रॉब्लम्स, मुसीबत क्या क्या थे। एक भी हम ट्रांसपोर्ट अरेंज नहीं किया, टिफिन अरेंज नहीं किया, लंच नहीं किया, एक बोतल पानी भी नहीं दिया, और उनका खिलाफ कितना 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 सब केसेस आ रहा है, पुलिस अरेस्ट कर रहा है, वो ऑब्स्ट्रक्ट कर रहा है। इतने कुछ के बाद भी इतना वर्कर्स, देखिए हम कोर्ट ऑर्डर हम कंप्लाई किया, लेकिन अगर जनता आ जाए तो पुलिस का कोऑपरेशन तो चाहिए। तो इतना, और वो वहां पर वो जो ताकिया तृणमूल, बालिश तृणमूल का, वहां पर तो प्लास्टिक का चेयर वो भी फुल नहीं हुआ। हमारा जो यहाँ पर जो हमारा जो रैली था उसके बगल में एक टॉयलेट था, वो टॉयलेट के सामने एक लाइन थोड़ा पब्लिक था क्योंकि वो टॉयलेट जाना था। वो जो भीड़ था टॉयलेट का सामने का, वो भी वो ताकिया तृणमूल का रैली से ज्यादा था। इसमें एक सवाल है